তাহলে আগের দিনে আমরা সনেট সম্পর্কে একটু পড়াশোনা করেছিলাম বা আলোচনা করেছিলাম। আজকে যেটা নিয়ে পড়বো এটা ডাব্লিউ.বি. ইয়েটসের দ্য সোয়ানসেট কুল। তো প্রথম আমাদেরকে যেটা জানতে হবে যে হোয়াটস দ্য ব্যাকগ্রাউন্ড রিলেটেড টু দ্য ওয়াইল্ড সোয়ানসেট কুল বাই ডাব্লিউ.বি. ইয়েটস। প্রথমেই বলি, ডাব্লিউ.বি. ইয়েটস এই কবিতাটি লেখেন 1816 টু at the last of 1816 and the first of 17। ঠিক আছে, তো লেখেন কোথায় না, ওনার এক বন্ধু লেডি গ্রেগরি, ওনার বাড়ি ছিল কুইল পার্কে, ওখানে বসেই উনি ওটা লেখেন। তো চলো আমরা প্রথম ওয়াইল্ড সোয়ানসেট কুলের একটু ব্যাকগ্রাউন্ডটা জানবো, কারণ কোনো ক্রিয়েশন পড়তে গেলে আগে তার ব্যাকগ্রাউন্ডটা জানতে হয়। তাহলে আজকে আমাদের যে পার্টটা পড়ার সেটা হচ্ছে ওয়াইল্ড সোয়ানসেট কুল। তো ওয়াইল্ড সোয়ানসেট কুলে আমরা দেখতে পাচ্ছি কি, প্রথম ইন্ট্রোডাকশন যেটা পাচ্ছি সেটা কি না, সেটা দ্য ওয়াইল্ড সোয়ানসেট কুল ইজ আ লিরিক পোয়েম। প্রথমে বলে রাখি এটা হচ্ছে একটা লিরিক পোয়েম বাই দ্য আইরিশ পোয়েট উইলিয়াম বাটলার ইয়েটস। তার মানে আমরা যে ডাব্লিউ.বি. ইয়েটস বলি, ফুল নামটা তোমরা জানো, উইলিয়াম বাটলার ইয়েটস। এনার লাইফ স্প্যান কি ছিল? এনার লাইফ স্প্যান ছিল 1865 টু 1939। এবার ওয়াইল্ড সোয়ানসেট কুল লেখা হয়েছিল কখন না, এটা দেখো রিটেন বিটুইন 1916 অ্যান্ড আর্লি 1917, মানে 1916 থেকে 1917, 1916 শেষ দিক, 1917 প্রথম দিক, এই সময়টা লেখা হয়েছিল। দ্য পোয়েম ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন জুন 1917। এবার এই জায়গায় বলে রাখি, এই জায়গাটা কোয়েশ্চেন এলে কিন্তু তোমরা একটু ধাঁধায় পড়বে। ফার্স্ট পাবলিশড বলতে এই জায়গায় ইতিহাসটা, এই জায়গার মানে পটভূমিকাটা একটু জেনে রাখো। উনি লিখেছেন 16-17 মাঝখানে। ফার্স্ট পাবলিশ মানে প্রথম, এটা পুরো কিন্তু একটা সিরিজ আছে, ঠিক আছে? তো সেই সিরিজের প্রথম ভাগটা প্রথম হয়েছিল 1917, কিন্তু আমরা এই যে ওয়াইল্ড সোয়ানসেট কুল যেটা পড়ছি বা টোটাল সিরিজটা ফাইনালি পাবলিশড হয়েছিল, মানে ব্রড আকারে পাবলিশ হয়েছিল 1919। এটা কিন্তু অ্যান্সার হবে। যদি বলে দ্য ওয়াইল্ড সোয়ানসেট কুল দ্য সিরিজ ওয়াজ ফার্স্ট পাবলিশ, তখন কিন্তু আনসার করবে 1917, কারণ সরি 1917 করলে কি হয় না, এটার পার্টলি পাবলিশ হয়েছিল, ফুললি পাবলিশ হয়নি। তাহলে ফুললি পাবলিশ কখন হয়েছে? 1919। আচ্ছা, এবার দেখো, ইট ওয়াজ রিটেন ডিউরিং এ পিরিয়ড হোয়েন ইয়েটস ওয়াজ স্টেইং উইথ হিজ ফ্রেন্ড লেডি গ্রেগরি অ্যাট হার হোম অ্যাট কুল পার্ক। তাহলে এখানে কোয়েশ্চেন এলেও আসতে পারে যে উনি এটা কোথায় লিখেছিলেন না, লেডি গ্রেগরিজ ওনার বাড়িতে, যেটা ছিল কুল পার্কে। ভেরি গুড। এবার এই যে কবিতাটা উনি লিখেছিলেন, কেন, কাকে ডেডিকেট করেছিলেন, এই জায়গাটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো দ্য অ্যাসেম্বল কালেকশন ওয়াজ ডেডিকেটেড টু হার সান মেজর রবার্ট গ্রেগরি। আচ্ছা, হার সান বলতে কার না, লেডি গ্রেগরির সান, ঠিক আছে? ওনার পুত্রের কি নাম ছিল না, মেজর রবার্ট গ্রেগরি। ওনার লাইফ স্প্যান কি ছিল 1818 থেকে 1918, ঠিক আছে? 1881 থেকে 1918, 1881 থেকে 1918। আচ্ছা, তিনি কে ছিলেন? এ ব্রিটিশ এয়ারম্যান, মাত্রার্থ তিনি ছিলেন একজন ব্রিটিশ এয়ারম্যান, লস্ট ডিউরিং আ ফ্রেন্ডলি ফায়ার ইনসিডেন্ট ইন ওয়ার্ল্ড ওয়ার টু, মানে যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার চলে, ঠিক আছে, তখন একটা ফায়ার ইনসিডেন্টে উনি মারা যান। যেহেতু উনি মারা যান, তাই ওনাকে ডেডিকেট করে কিন্তু ডাব্লিউ.বি. ইয়েটস লিখেছিলেন ওয়াইল্ড সোয়ানসেট কুল। তাহলে আমি ব্যাকগ্রাউন্ডটা আরেকবার বলে দিই। আমরা দেখতে পাচ্ছি যে ওয়াইল্ড সোয়ানসেট কুল উইলিয়াম বাটলার ইয়েটসের লেখা। এটা লেখা হয়েছিল কখন না, এটা লেখা হয়েছিল 1916 শেষ দিক, 1917 প্রথম দিক। ওই জন্য কিছু কিছু বইয়ে কিন্তু পাবে 1917, ঠিক আছে? আমার ওটা নিয়ে কোনো চাপ নেই। আচ্ছা, ফার্স্ট মানে পার্সিয়ালি পাবলিশ হয়েছিল কখন না, 17, কিন্তু ওটাকে ধরা হয় না। ফাইনাল ধরা হয় কোনটা না, ফাইনাল যে পাবলিকেশন সেটা হচ্ছে 1919 সালে। ভেরি গুড। এটা কি ধরনের পোয়েম না, এটা হচ্ছে একটা লিরিক পোয়েম। আচ্ছা, উইলিয়াম বাটলার উনি কোন এলাকার কবি না, উনি একজন আইরিশ কবি, আইরিশ পোয়েট। আচ্ছা, এখান পর্যন্ত আমার গেল। আচ্ছা, এটা কখন লেখা হয়েছিল না, যখন সে তার বন্ধু লেডি গ্রেগরির বাড়িতে ছিলেন, সেই সময়ে তিনি ওখানে লিখেছিলেন কুল পার্কে। সেটা কোথায় ছিল না, কুল পার্ক। এবার এটা লিখেছিলেন কাকে উদ্দেশ্য করে না, লেডি গ্রেগরির সন্তান হয়েছে রবার্ট গ্রেগরি, মেজর রবার্ট গ্রেগরি, যিনি ওয়ার্ল্ড ওয়ার
ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার চলার সময় একটা ফায়ার অ্যাটাকে মারা যান। ইজ ইট ক্লিয়ার? ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কারো কোনো চাপ আছে? যদি তাকে জিজ্ঞাসা করতে পারো। সবাই বুঝতে পারছো ঠিকঠাক? হ্যাঁ কি না একটু জানাবে আমাকে। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। হ্যাঁ বলো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে রিলেটেড টু ব্যাকগ্রাউন্ড বলতে পারো। কোনো কোয়েশ্চেন নেই? চলো নেক্সট। এবার আমরা ঢুকছি স্ট্যানজা 1-এ। আচ্ছা প্রথমেই বলে রাখি, ডাব্লিউবি ইয়েটসের রিটেন ফিচার্স কি ছিল না, ভালো করে মাথায় রাখবে, এটা পড়তেই পারে। দ্য মেইন ফিচার্স অফ ডাব্লিউবি ইয়েটস রাইটিং, ঠিক আছে? তাহলে ডাব্লিউবি ইয়েটস এর রাইটিং স্টাইলটা ছিল টু কনভার্ট আ ডেপথ সেন্স ইনটু আ সিম্পল ওয়ান। কি বললাম? টু কনভার্ট এ ডেপথ সেন্স ইনটু আ সিম্পল ওয়ান। একটা গভীর কোনো থটকে, একটা ডিপ কোনো থটকে উনি খুব অনায়াসে সহজভাবে ব্যাখ্যা করতে পারতেন। ওনার লেখার একটু অ্যান্টিক স্টাইল। ওনার অ্যান্টিক স্টাইলটা কি না, ডেপথ অফ আইডিয়াস থাকবে কিন্তু সেটা খুব সহজভাবে, খুব সিম্পলি উনি ওটাকে বর্ণনা করতে পারেন ওনার লেখনীর মাধ্যমে। এটা হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটসের রিটেন ফিচার্স। মনে থাকবে সবার? কি বললাম? ডেপথ অফ আইডিয়াস কনভার্টেড ইনটু সিম্পল ওয়ানস। ইজ ইট ক্লিয়ার অর নট? বুঝতে পেরেছো না পারোনি? চলো এবার দেখো, আমি যদি স্ট্যানজা 1-এ যাই দেখতে পাবো, দেখো কত সুন্দরভাবে উনি এটা জানি লিখছেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে কি বলবো, এটা মোরালিটি, ইটার্নিটি, ডেথ and also the reality. The four features are there in this poem. Okay, first line আমরা দেখতে পাচ্ছি, the trees are in their autumn beauty, the woodland paths are dry, under the October twilight the water mirrors a still sky, upon the brimming water among the stones are 9 and 50 swans. ভালো করে খেয়াল করবে। তাহলে উনি প্রথমে এই যে লাইনটা উনি শুরু করলেন, কিভাবে শুরু করলেন না, একটা ন্যাচারাল অ্যাটমসফিয়ার দিয়ে উনি কিন্তু শুরু করছেন। কিভাবে বলছেন? দ্য ট্রিজ আর ইন দেয়ার অটাম বিউটি, মানে উনি বলতে চাইছেন ইন দ্য সিজন অফ অটাম ট্রিজ আর অ্যাট দ্য টপ অফ দ্য বিউটি। মানে আমরা বলছি গাছগুলো হয় ইন দেয়ার অটাম বিউটি, এই শরতের সৌন্দর্যে। দ্য উডল্যান্ড পাথস আর ড্রাই, উডল্যান্ড পাথস মানে এখানে ফরেস্ট মানে বনের মধ্যে দিয়ে যে পথ সেগুলো হচ্ছে শুষ্ক। আন্ডার দ্য অক্টোবর টুইলাইট দ্য ওয়াটার মিরর্স আ স্টিল স্কাই, আন্ডার দ্য অক্টোবর টুইলাইট দ্য ওয়াটার, এই জায়গাটা একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? এখানে মানে কি, তাহলে এখানে দুটো কোয়েশ্চেন। কি কোয়েশ্চেন? একটা হচ্ছে এখানে কোন সিজনের কথা উল্লেখ করা আছে, আমরা বলবো অটাম। যদি বলে কোন মান্থের কথা উল্লেখ করা আছে তাহলে হচ্ছে অক্টোবর। ক্লিয়ার? এবার যদি বলে দ্য ফার্স্ট প্যারাগ্রাফ স্টার্টস উইথ টু হাইলাইটেন, যে চারটা অপশন দিল, নেচার, রোম্যান্স, কসমোলজিক্যাল ফিটস অ্যান্ড অল অফ দ্য অ্যাবাভ, তাহলে কোনটা বলবে? তাহলে ফার্স্ট প্যারা আমরা কি দিয়ে পেলাম না, একটা ন্যাচারাল অ্যাটমসফিয়ার বা ন্যাচারাল সিনিক বিউটি দিয়ে উনি কিন্তু শুরু করলেন কবিতাটা। ইজ ইট ক্লিয়ার? এবার দেখো আমি আসছি এবার, আন্ডার দ্য অক্টোবর টুইলাইট দ্য ওয়াটার মিরর্স আ স্টিল স্কাই, এই জায়গাটার মধ্যে টুইলাইট মানে কি মিটমিট করে জ্বলা, দ্য রিভার নদীটা, মিরর্স মানে আয়নার মতো, আর স্টিল স্কাই মানে একটা শান্ত আকাশের, মানে জলটা এতটাই শান্ত, জলটা এতটাই স্বচ্ছ যে তার উপরে যে আকাশ আছে তার উপরে আকাশের ছবিটা পড়ছে। এই জন্য এখানে একটা ইমেজারি ব্যবহার করলেন, সেটা হচ্ছে মিরার। ক্লিয়ার? তাহলে এই যে আমরা চারটে লাইন করলাম, 1 2 3 4। এবার বলে রাখি এই যে কবিতাটা এটা হচ্ছে 6 লাইন্স 5 স্ট্যানজাস পোয়েম। ক্লিয়ার? তো মানে প্রত্যেকটা স্ট্যানজায় কটা থাকবে? 6 লাইন্স থাকবে। কটা স্ট্যানজা থাকবে? ইন্টু 5, মানে টোটাল 30 লাইনের কবিতা। এবার দেখো কি আছে, আপন দ্য ব্রিমিং ওয়াটার অ্যামাং দ্য স্টোনস। ব্রিমিং মানে ফ্লোয়িং, যে জলটা বয়ে চলেছে, যে জলটা বয়ে চলেছে। আপন দ্য ব্রিমিং ওয়াটার অ্যামাং দ্য স্টোনস, পাথরের মধ্যে যেখানে নুড়ি পাথর পড়ে আছে। আর 9 and 50 সোয়ান্স, সেখানে কটা আছে? 9 এবং 50,
অর্থাৎ 9 প্লাস 50 কত পাবো আমরা? 59। তাহলে কটা সোয়ান্সের কথা বললেন না? 59 সোয়ান্স। এবার এখানে আমার একটা কথা বলার আছে। এখানে যদি এই এই প্যারাগ্রাফ থেকে আমরা যদি একটু ডেপথে যাই, মানে একটু ডেপথলি চিন্তা করি, তাহলে কি পেতে পারি না? আমরা একটা প্রথমে ন্যাচারাল ফেনোমেনা পেলাম, কিন্তু এর ভেতরে ডেপথটা উনি কি ঢুকিয়ে দিয়েছেন দেখো। বলেছিলাম ওনার ডিপ থটটাকে, ওনার লেখার স্টাইলটাই এটা, ওনার রচনা শৈলীটাই এটা, যে ওনার পুরো ডিপ থটগুলোকে উনি কিন্তু খুব সহজভাবে সহজ ওয়ার্ডের মাধ্যমে ইমেজারি ব্যবহার করে ঢুকিয়ে দেন। এটাই হচ্ছে ওনার ইউনিক স্টাইল। তো দেখো এখানে যেটা বলছে অক্টোবর টুইলাইট। টুইলাইট মানে আমরা জানি ডিম গ্লো অফ লাইট বিফোর দ্য সেটিং সান, বাট অক্টোবর টুইলাইট এই ফ্রেজটা ইমপ্লাইজ ইমিনেন্স অফ ডেথ, মানে মৃত্যু যে অবশ্যম্ভাবী, মৃত্যু যে আসন্ন, ইম্পেন্ডিং, এটাকে উনি ব্যক্ত করতে চেয়েছেন। ক্লিয়ার? কিভাবে ব্যক্ত করতে চেয়েছেন না, প্রথমে ন্যাচারাল বিউটি দিয়ে উনি বলছেন যে এই সুন্দর জিনিসটা, এই যে আমরা অটামের বিউটিটা পাচ্ছি, এই যে আমরা উডল্যান্ড পাথটাকে পাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু এত সুন্দর জিনিসটাও কিন্তু সবসময় আমাদের কাছে থাকে না, যে কোনো মুহূর্তে কিন্তু হারিয়ে যেতে পারে। মানে all the world's things are subject to death and decay। এটা উনি কাকে দিয়ে বোঝালেন না? এই যে আছে অক্টোবর ডিলাইট। ইজ ইট ক্লিয়ার? তারপরে কি বলছে? আপন দা ব্রিমিং ওয়াটার অ্যামাং দ্য স্টোনস, বয়ে যাওয়া জলের মধ্যে, জলের উপরে এবং পাথর নুড়ি যেগুলো পড়ে আছে তার মধ্যে দিয়ে সাঁতার কাটছে কি বা আছে কারা? আর 9 and 50 সোয়ান্স। এবার এখানে ইনি ডিরেক্টলি 59 সোয়ান্স বললেন না কেন? 59 সোয়ান্স তো উনি বলতেই পারতেন, কিন্তু উনি বললেন 9 and 50। হোয়াটস দ্য অ্যাকচুয়াল স্টাইল অফ রাইটিং? যদি এটা কিন্তু এখানে কোয়েশ্চেন একটা আসতে পারে যে উনি 59 কেন বললেন না, বললেন কেন 9 and 50? হ্যাভ ইউ এনি আইডিয়া? তোমরা কি বলতে পারবে জিনিসটা কি বলতে চেয়েছে? বলতে পারবে? এনিওয়ান? হ্যাঁ কি না? ঝট করে বলো। আরে মুখে অ্যান্সার করবে তো, বলতে পারবে কি পারবে না সেটা আগে বলো। চলো দেখো, প্রথমে বলে রাখি, কিছু রিসার্চার্স বলছেন যে এটা পজিটিভ ফিটস মেনটেন করার জন্য উনি এটাকে 9 and 50 করেছেন। আবার কিছুজন বলছেন এটা হচ্ছে একটা ওল্ড ইংলিশ ভার্সন, মানে যেখানে আমরা আগে লেখা হতো এইভাবে না লিখে 9 and 50, এইভাবে না লিখে কি লেখা হতো? 9 and 50, যেটা মডার্ন ডেতে লেখা হয় 59। তাহলে কেউ কেউ বলছে ওল্ড ইংলিশ স্টাইল, আবার কেউ কেউ বলছে কি না এটা প্রযোজিক মিটারটাকে ঠিক রাখার জন্য উনি করলেন 9 and 50 সোয়ান। ইজ ইট ক্লিয়ার? তাহলে বোঝা গেল? ক্লিয়ার হয়েছে না হয়নি? এই জায়গাটা যদি এই কোয়েশ্চেনটা আসে, প্রত্যেকের ক্লিয়ার হয়েছে না হয়নি? উত্তর নেই। নেক্সট স্যার, তাহলে আমরা যদি আসে তাহলে পোয়েটিক স্টাইল হিসেবেই কি লিখবো? একদম, মানে টিক টু টিক দেবো মেইনটেইন, তাই তো? একদম ওল্ড ইংলিশ স্টাইল সেটাই তো? ওল্ড ইংলিশ স্টাইল যদি অপশন থাকে লিখবে, থাকবে না ওটা, এটা অবশ্যই থাকবে। যেটা বেশি জন মান্যতা দেয় সেটা কি তো ঠিক বলে ধরা হয়? বেশি জন হ্যাঁ যেটা হ্যাঁ, মান্যতা দিচ্ছেন সেটা হচ্ছে প্রোজোটিক মিটার মেইনটেইন করার জন্য, টু মেইনটেইন প্রোজোটিক মিটার। ইজ ইট ক্লিয়ার? প্রোজোটিক মিটার। আচ্ছা, ওকে ওকে স্যার। ক্লিয়ার তো প্রত্যেকের? নেক্সট, এবার আমরা আসছি এক্সপ্লেনেশন। ইন স্ট্যাঞ্জা 1 উই আর ইন্ট্রোডিউসড টু দ্য সেটিং অফ দ্য পোয়েম। দ্য স্পিকার ইন দ্য পোয়েম ইজ অবজার্ভিং আ লেক। এবার দেখো গল্পটা এখানে দেওয়া হচ্ছে যে কবি ওই যখন তার বান্ধবী লেডি গ্রেগরির বাড়িতে ছিলেন কুল পার্কে, উনি কিন্তু ওই লেকের ধারে কিন্তু ছিলেন, ঠিক আছে? সেই লেকের ধারে বসে উনি সোয়ান্স দিকে দেখছিলেন। সময়টা কখন ছিল না? সময়টা ছিল টুইলাইট, মানে জাস্ট সন্ধ্যা আসছে, সন্ধ্যা নামছে, ঠিক সেই সময়টা, যে সময়তে তারাদেরকে আকাশে আবির্ভূত হতে দেখা যায়, সেই সময়টাতে, ঠিক আছে? আর কি না, আর ইট ইজ সো স্টিল, মানে জলটা এতটাই স্থির ছিল বা লেকটা এতটাই স্থির ছিল দ্যাট যে ইট মিরর্স দ্য স্কাই, মানে ইট মিরর্স দ্য স্কাই, মানে মিরারটা হচ্ছে নাউন, এখানে ভার্ব হিসেবে ইউজ করে দেওয়া হয়েছে। মিরর্স দ্য স্কাই মানে মানে স্কাই, আকাশের যে ছবিটা সেটাকে সে ক্যাপচার করে নিচ্ছিল, জলটা এতটাই। অ্যান্ড আর কি বলছে? দেয়ার আর স্টোনস ইন দ্য ওয়াটার, জলে কি ছিল? পাথর। অ্যান্ড আপন দ্য লেক 59 ওয়াইল্ড সোয়াইনস আর সুইমিং। এবং ওই লেকের মধ্যে কি করছিল না
59 ওয়াইল্ড সোয়ানস তারা কি করছিল, সাঁতার কাটছিল। ইজ ইট ক্লিয়ার? বোঝা গেল এক্সপ্লেনেশনটা? প্রত্যেকের ক্লিয়ার না ক্লিয়ার না? ভেরি গুড। এবার দেখো ক্রিটিক্যাল অ্যানালিসিস আসছি। ক্রিটিক্যাল অ্যানালিসিস কি না, যদি আমরা একটু ডিপ থট নিই কি পাবো, দ্য ফার্স্ট স্ট্যান্জা গিভস আস আ গুড ডেসক্রিপশন অফ নেচার as it manifests itself in the beauty of autumn. Amid the beauty of trees, sky and water, the poet sees 59 swans. তাহলে প্রথম লাইনটাতে আমরা ডে অফ ডেপস না পেলেও যেটা পাচ্ছি যে একটা পোয়েম বা একটা ক্রিয়েশনকে তৈরি করতে গেলে প্রথমে কি দরকার না, তাকে একটা সুন্দর ইন্ট্রোডাক্টরি স্ট্যান্জা দেওয়া উচিত। সেই ইন্ট্রোডাক্টরি স্ট্যান্জাটা উনি কিভাবে তৈরি করলেন, একটা গল্পের ছলে। ঠিক আছে, কিরকম গল্পের ছলে? উনি গেছেন ওনার বান্ধবীর বাড়িতে, সেখানে উনি হ্রদটাকে দেখতে পেয়েছেন, এবং কখন দেখতে পাচ্ছেন না, সন্ধ্যার দিকে, এবং সেখানে কি দেখছেন না, এই সুন্দর সুন্দর লেকটাতে জলটা এতটাই স্থির, তার উপরে আকাশের ছায়াটা পরিষ্কার দেখা যাচ্ছে, এবং তার মধ্যে কারা খেলা করছে না, 59 সোয়ানস খেলা করছে বা সাঁতার কাটছে। ইজ ইট ক্লিয়ার? ফার্স্ট স্ট্যান্জা নিয়ে কারোর কোনো বুঝতে কোনো জায়গায় কোনো সমস্যা হ্যাঁ কি না, একটু জানাও। না স্যার, অল ক্লিয়ার। ভেরি গুড। এবার দেখো এখান থেকে সম্ভাব্য প্রশ্ন। আমি তোমাদেরকে বারবার বলছি নোটসের ওপর, পিডিএফ এর ওপর ভরসা করতে যেও না। এই যে আমি ক্লাস নোটস গুলো দিচ্ছি, এটা কি কোনো কম? আচ্ছা বলো তো, এর বাইরে কি কোনো কোয়েশ্চেন আসতে পারবে? এই যে জায়গাটা আমি পড়ালাম ফার্স্ট চ্যাপ্টারে, ফার্স্ট স্ট্যান্জাটা, তাহলে এখানে আমার গল্প কি কি এলো না, প্রথমে ইন্ট্রোডাক্টরি থেকে কোয়েশ্চেন আসতে পারে যে কত সালে লেখা হয়েছিল, কত সালে পাবলিশ হয়েছিল, উনি কি জাতীয় পোয়েট ছিলেন, আর কি থাকতে পারে না, কোন বা কোথায় বসে উনি কবিতাটা লিখেছিলেন, এবং কাকে ডেডিকেটেড করে, কাকে উৎসর্গ করে উনি এই কবিতাটা লিখেছিলেন। তাহলে এই জায়গার ইন্ট্রোডাকশনটা আমার বোঝা গেল। তারপরে আমরা এলাম কি ফার্স্ট স্ট্যান্জায়। ফার্স্ট স্ট্যান্জাটা আমরা কি দেখলাম না, সুন্দর শরতের মধ্যে যখন তোমার বনের পথগুলো শুষ্ক থাকে, তখন কবি গিয়েছিলেন তার বান্ধবীর বাড়িতে। সেখানে সুন্দর কুলপার্কে পাশে একটা সুন্দর হ্রদ ছিল, এবং সেখানে উনি দেখেছিলেন যখন সন্ধ্যা আগত প্রায়, সেই মুহূর্তে উনি দেখলেন স্থির জলে, যেখানে যে জলটাতে আকাশের প্রতিচ্ছবি পরিষ্কারভাবে ফুটে উঠছে, সেই স্থির জলে এবং তার মধ্যে কতগুলো পাথর পড়ে আছে, সেখানে খেলা করছে বা সাঁতার কাটছে কারা না, 59 সোয়ানস। ক্লিয়ার? পুরো ব্যাপারটা আরেকবার আমি রিক্যাপ করে দিলাম। চলো এবার আমরা যাব নেক্সট স্ট্যান্জা। কি আছে? দ্য 9th autumn has come upon me since I first made my count. I saw before I had well finished all suddenly mount and scatter wheeling in great broken rings upon their glamorous wings. এবার the 19th autumn has come upon me. 19th autumn has come upon me মানে 19টা বসন্ত আমার উপর এসে গেছে। মানে কবি কি বোঝাতে চাইছেন না, উনি বলতে চাইছেন যে 19 years had already passed since he revisit the lake. 19 বছর পর আবার আমি ওই জায়গায় এসেছি। since I first made my count, আমি প্রথমে এসে যে কাউন্টটা করেছিলাম, প্রথমে এসে আমি যে গণনাটা করেছিলাম, কবে না 19টা বসন্ত আগে, তার মানে 19 years ago, 19 বছর আগে। মেড মাই কাউন্ট মানে আই কাউন্টেড দ্য সোয়ানস দেন, তার মানে কি এখানে 59 সোয়ানস বলতে তাহলে কবি যখন দেখছেন সেটার নাম্বার, না কবি 19 বছর আগে এসে দেখেছিলেন সেটার? তাহলে 59টা যে কাউন্ট করেছেন, ওটা কি উনি ফার্স্ট ভিজিটে কাউন্ট করেছেন না রিভিজিটে কাউন্ট করেছেন? এটাও থাকতে পারে যদি ডেপ থেকে কোয়েশ্চেন আসে। এই জায়গাগুলোই তো টুইস্ট। বলো তোমরা, তাহলে ভালো করে পড়ো আবার। দ্য 19th autumn has come upon me since I first made my count. এই জায়গাটা খেয়াল করো, since I first made my count, প্রথমবার যখন আমি গুনেছিলাম, তার মানে কি উনি ওখানে যখন আগের বারও গিয়েছিলেন তখনও কিন্তু সোয়ান্সদেরকে দেখেছিলেন, এখন যখন এসেছেন এখনো কিন্তু সোয়ান্স গুলোকে দেখছেন, কিন্তু এখনকার সোয়ান্স গুলোকে উনি কাউন্ট করতে পারছেন না। কেন পারছেন না? পরের দুটো লাইন পড়লি পাবো। I saw the
আই স, আমি দেখেছিলাম, বিফোর আই হ্যাড ওয়েল ফিনিশড, তখন আমি ভালো করে শেষ করেছিলাম। কি ফিনিশ করেছিলাম না, আমার কাউন্টিংটা, তখন আমি পেয়েছিলাম 59। বাট এখন কি হচ্ছে, বাট নাও যখন উনি দ্বিতীয়বার দেখছেন, অল সাডেনলি মাউন্ট, প্রত্যেকেই হঠাৎ করে উড়ে গেল, প্রত্যেকটা পাখি হঠাৎ করে উড়ে গেল। তার মানে কি, যদি সেই সোয়ানসরা উড়ে যায়, তাদেরকে কি গণনা করা যাবে, তাদেরকে কি কাউন্ট করা যাবে? যাবে না। দেখো তারপরে কি বলছেন, স্ক্যাটার হুইলিং ইন গ্রেট ব্রোকেন রিংস, এবং তারা ছড়িয়ে পড়ল ইন গ্রেট ব্রোকেন রিংস, মানে বিশাল বড় একটা ভঙ্গ অঙ্গুরিয়ের মতো। বিষয়টা কি ভালো করে বুঝবে এই জায়গাটা। 19th autumn has come upon me since I first made my count। তার মানে উনি আগের, দেখো ফার্স্ট স্ট্যাঞ্জার লাস্ট লাইনে উনি বলেছিলেন 9 and 50 swans, তারপরে বলছে the 19th autumn has come upon me since I first made my count, সেমিকোলন আছে। দেখো যে আমার 19টা বসন্ত পার হয়ে গেল যখন আমি কি করলাম না, ওগুলোকে গুনেছিলাম। তার মানে ওনার গোনাটা কিন্তু তখন ছিল যখন তিনি ফার্স্ট আসেন, রিভিজিটে কিন্তু নয়। এখন উনি লিখছেন কখন, সেটা আগে দেখেছিলেন, সেই দেখাটাকে উনি লিখছেন কখন, রিভিজিটে এসে আবার যখন সোয়ান্স গুলোকে দেখতে যাচ্ছেন, আবার সোয়ান্স গুলোকে যখন উনি হ্রদের দেখছেন, সেই লেকে দেখতে পাচ্ছেন, তখন তিনি কবিতাটা লেখা শুরু করছেন। এবার দেখো, এবার আই স বিফোর আই হ্যাড ওয়েল ফিনিশড, আমি দেখেছিলাম বিফোর আই হ্যাড ওয়েল ফিনিশড, আমি ভালো করে ওটাকে শেষ করতে পেরেছিলাম না। বিফোর দ্য পোয়েট হ্যাড ফিনিশড হিজ কাউন্টিং, দেখতে পেয়েছো যে কবি তার গোনাটাকে সে ভালো করে কি করেছিল, শেষ করতে পেরেছিল। কিন্তু এখন কি হচ্ছে, এখান পর্যন্ত গেল তার ফার্স্ট ভিজিটটা, থটটা, এবার আসছে রিভিজিটেড থটস। এবার এই জায়গায় কি ডিপ থট আছে সেটাও আমি বলছি, পরে যাচ্ছি। অল সাডেনলি মাউন্ট, প্রত্যেকেই হঠাৎ করে উড়ে পড়লো, অ্যান্ড স্ক্যাটার হুইলিং ইন গ্রেট ব্রোকেন রিংস, এই জায়গাটা কিন্তু একটা মারাত্মক জায়গা। ব্রোকেন রিংস মানে ভাঙা আংটির মতো, ভঙ্গ অঙ্গুরীয় মতো। এবার বলো তো এখানে ব্রোকেন রিংস বলতে কি বোঝানো হয়েছে, বলতে পারবে কেউ? আমি তোমাদেরকে বলি। তাহলে আমরা যদি একটা রিংস আঁকি, ধরো এটা একটা রিংস, সাপোজ এটা একটা রিংস, ঠিক আছে, এখানে ধরো সেই এটা আছে, এটা। এবার এটাকে যদি আমি ভেঙে দিই, মাঝামাঝি করে দিই, কি পাবো? অর্ধবৃত্তাকার এটা পাবো, আকারটা পাবো। দেখবে যদি আকাশের দিকে তোমরা যদি কেউ পাখির দলকে একসঙ্গে উড়তে দেখো, দেখবে ম্যাক্সিমাম টাইম ওরা কিন্তু অর্ধবৃত্তাকার আকারে উড়ে বেড়ায়, মানে ঠিক এই শেপটাতে ওরা উড়ে। যেহেতু এই শেপটাতে ওরা উড়ে দলবদ্ধভাবে, সেই জন্য উনি ওটাকে ইমেজারি হিসাবে কিভাবে বললেন, ব্রোকেন রিং, ভাঙা আংটির মতো। অ্যান্ড স্ক্যাটার্ড হুইলিং, এবং তারা কি করলো, স্ক্যাটার্ড, ছড়িয়ে পড়লো কোথায়, আকাশে, ইন আ স্মল, ইন আ গ্রেট ব্রোকেন রিংস, ঠিক ভাঙা আংটির মতো, মানে অর্ধবৃত্তাকার আকারে তারা উড়ে পড়লো, ছড়িয়ে পড়লো আকাশের মধ্যে। আপন দেয়ার ক্ল্যামারাস উইংস, এখানে ক্ল্যামারাস উইংস কথার অর্থ হচ্ছে আ লাউড সাউন্ড মেড বাই দ্য ফ্ল্যাপিং অফ উইংস, মানে একটা খুব জোরে আওয়াজ, যেটা ওই সোয়ান্সদের ডানা ঝাপটানোর সময় যে উইংসটা উড়ে আসছে। বোঝাতে পারলাম না পারলাম না? এবার দেখো এখানে ডিপ থটটা যেটা বলেছিলাম, ফার্স্ট উনি কি বলেছিলেন, ফার্স্ট ভিজিটে উনি 59 সোয়ান্স দেখছেন, মানে তখন ওনার যে প্রাকৃতিক সৌন্দর্যটা উনি উপভোগ করছিলেন, সেটা কিন্তু উপভোগ করতে পেরেছিলেন, গুনতেও পেরেছিলেন, কাউন্ট করতে পেরেছিলেন। বাট হঠাৎ করে উনি এইখানটায় এসে বলছেন যে এবার যখন আমি তাদেরকে গুনতে যাচ্ছি, হঠাৎ করে তারা উড়ে পড়লো, আকাশে তারা ডানা মেলে উড়ে গেল, এমন ভাবে সারিবদ্ধভাবে তারা উড়লো যেন মনে হলো একটা আংটিকে ভাঙলে যেমন হয়, সেই অর্ধবৃত্তাকার আকারে তারা আকাশের মধ্যে উড়ে পড়লো। তার মানেটা কি, এই জায়গায় ডিপ থটটা কি জানো? প্রথমবার যখন উনি ওই কুল পার্কে গিয়েছিলেন, তখন ওনার যে বান্ধবী, যাকে ডেডিকেট করে লেখা, যা বান্ধবীর সন্তান কিন্তু তখন বেঁচে ছিল, যখন রিভিজিটে আসছেন তখন কিন্তু ওনার কি বলে বান্ধবীর সন্তান কিন্তু আর থাকছে না।
তার মানে কি, যে সময় আমি এসেছিলাম আমি গুনেছিলাম, মানে তাকে গুনতে পেরেছিলাম, মানে কি তাকে আমি চোখে দেখতে পেয়েছিলাম, কিন্তু এখন এসে দেখছি সে হঠাৎ করে উড়ে গেল। তাহলে ইমেজারি থটটা বোঝা যাচ্ছে কোথা থেকে কোথায় নিয়ে গিয়ে উনি করছেন, ডিপ থটটাকে কেমন সহজভাবে উনি বর্ণনা করে দিলেন। এটাই হচ্ছে ওনার ইউনিক পোয়েটিক স্টাইল, টু ট্রান্সফর্ম এ ডিপ থট ইনটু এ সিম্পল। বুঝতে পারলাম? ইজ ইট ক্লিয়ার? সেকেন্ড স্ট্যান্জা নিয়ে কারো কোনো জায়গায় সমস্যা হ্যাঁ কি না? না স্যার। নেই তো? না স্যার। এবার আসবো আমি আমার এক্সপ্লানেশন। In stanza 2, the speaker realizes that it has been 19 years since he first visited Cool Park and saw the swan. দেখতে পেয়েছো? 19 বছর আগে আসার পর সে দেখেছিল, আসার আগেই সে দেখেছিল কি সোয়ান্স গুলোকে। The swans fly up into the air all at once and fly away circling as they go. It must have been breathtaking sight. এবং যেহেতু ওই সোয়ান্স গুলো উড়ে গেল, তার মানে কি তখন কবি আর কি আর সৌন্দর্যটা, সোয়ান্সের সৌন্দর্য উপভোগ করতে পারবে না। সেই জন্য তার কাছে এটা একটা কি ব্রেথ টেকিং এক্সপেরিয়েন্স, এটা একটা মানে কি বলবো টর্মেন্টিং সিচুয়েশন, এটা একটা সাপ্রেসিং সিচুয়েশন কবির কাছে। আর উনি মেলালেন কিভাবে না, ফার্স্ট স্ট্যান্জার সঙ্গে সেকেন্ড স্ট্যান্জার ডিপ থটে কিভাবে মেলালেন, যখন তিনি প্রথমে এসেছিলেন তার কাছে ছিল, যখন তিনি দ্বিতীয়বার এলেন উঠে গেল। বুঝতে পারলাম? ইজ ইট ক্লিয়ার? এবার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। ইন দ্য সেকেন্ড স্ট্যান্জা দ্য পোয়েট সেজ দ্যাট 19 years have passed since he first saw the sight and then they had scattered away. এই ক্রিটিক্যাল থটটা বুঝতে পেরেছো? যখন দেখো এইদিকে দেখো, দ্য পোয়েট সেজ দ্যাট 19 years have passed since he first saw the sight, দৃশ্যটা, and then they had scattered away. দ্বিতীয়বার যখন তিনি এলেন তারা আর নেই, scattered away, ছড়িয়ে পালিয়েছে। বুঝতে পারলাম? ইজ ইট ক্লিয়ার অর নট? সেকেন্ড স্ট্যান্জার কোন জায়গায় কোনো বুঝতে অসুবিধা থাকলে আমায় বলতে পারো। আমি কি থার্ড স্ট্যান্ডার্ডে যাব? বলে ভালো তাড়াতাড়ি। হ্যাঁ স্যার। ওকে, যেখানটা বুঝতে না পারবে আমাকে বলবে। বারবার বলছি, পিডিএফ ডকুমেন্ট এসব হলো, কনসেপ্ট নাও, পুরো কনসেপ্ট মাথায় রাখো, কোনো কিচ্ছু অসুবিধা নেই। যেহেতু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, আমি জানি তোমাদের মন চাইবে যে স্যার নোটস দিন। নোটস আমি দেবো, দেবো না এরম না, নোটস কিছু দেবো, আমিও দেবো, একজন ম্যাডাম নেবেন তিনিও দেবেন, আর একজন স্যার নেবেন তিনিও দেবেন। আমরা টোটাল 3 জন তোমাদের ইংলিশটাকে কভার করব। কেন 3 জন? কেন? কারণ হচ্ছে একজনের পক্ষে পুরো সিলেবাসটা এত কম সময়ে শেষ করা সম্ভব নয়, তাই 3 জন 3 দিকটার থেকে পড়ালে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এই জন্য আমাদের এটা ইনিশিয়েটিভ। কি বললাম বুঝতে পেরেছো? এবার তোমাদের মনে হতে পারে যে স্যার অন্যান্য জায়গায় 2000 3000 এরকম পড়াচ্ছে, কেউ 1500 টাকায় পড়াচ্ছে, কেউ 1000 টাকায় পড়াচ্ছে, কিন্তু আমরা এটা করতে পারবো না। কেন পারবো না? কারণ আমরা এথিক্যালি কখনো নিজেদের জায়গাটা কম্প্রোমাইজ করি না। তাতে আমার যটা স্টুডেন্ট থাকে থাক যাই হোক, আমি তোমাদের কাছ থেকে যখন টাকা নিলাম মানে লায়াবিলিটি আমার। তার মানেটা কি না, আমি যাতে এই 3 মাসের মধ্যে তোমাদেরকে একটা প্রিপারেশনের একটা মুডে নিয়ে যেতে পারি, প্রিপারেশনের একটা স্টেজে তোমাদেরকে তুলে দিতে পারি, সেই জন্যই কিন্তু আমরা 3 জন মিলে একত্রিত হয়ে তোমাদের সিলেবাসটাকে কমপ্লিট করব। এবং সেই নেগোসিয়েশনটা আমাদের 3 জন টিচারের মধ্যে হয়ে যাবে। আমি থাকছি, একজন ম্যাডাম সঞ্চারী ম্যাডাম থাকছেন, এবং আরেকজন টিচার থাকছেন, এবং তিনি দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন একজন শিক্ষক। তিনি শুধু এই এসএসসি অনার্স মাস্টার ডিগ্রি এগুলোই পড়ান। চলো, Stanza 3. I have looked upon those brilliant creatures, and now my heart is sore. All's changed since I, hearing at twilight, the first time on this shore, the velvet of their wings above my head. Rode with a lighter tread. দেখো, I have looked upon, আমি তাকিয়েছিলাম, those brilliant creatures, ওই ব্রিলিয়ান্ট প্রাণীগুলোর দিকে। এখানে ব্রিলিয়ান্ট কেন বলছেন? কারণ the creatures, here the poet, describes swans as brilliant creatures. Why? Because the beauty and the serenity at that particular moment knew no bounds. That's why the poet write,
wrote brilliant creatures. দেখো brilliant creatures মানে কি বলছে না, swans having beauty and eternity. এবার বিউটি অ্যান্ড ইটার্নিটি কেন বললেন? কারণ কবি ভাবছেন এই যে আমি সোয়ান্সের যে বিউটিটাকে আমি একবার দেখে নিলাম, আমি যে উপভোগ করে নিলাম, এটা কিন্তু আর কোনোদিনও আমি ভুলবো না। এই ধরনের সৌন্দর্য কখনো মর্টাল হতে পারে না, এটা ইমর্টাল। এই জন্য ব্রিলিয়ান্ট ক্রিয়েচার্স এর অর্থ হচ্ছে বিউটি অ্যান্ড ইটার্নিটি। নেক্সট কি বলছে দেখো, অ্যান্ড নাও মাই হার্ট ইজ সোর। এখন আমার হৃদয়টা হয়ে গেল সোর। দ্যাট মিনস মাই হার্ট ইজ টর্মেন্টেড, মাই হার্ট ইজ গ্রিপ স্টিকেন। কেন বললেন? কেন বললেন যে আমার হৃদয়টা এখন যন্ত্রণা ক্লিষ্ট? কারণ দেখো আমি তাকিয়েছিলাম ওই ব্রিলিয়ান্ট মানে বিউটি অ্যান্ড ইটার্নিটি, দ্যাট মিনস বিউটিফুল অ্যান্ড ইটার্নাল ক্রিয়েচার্স। I enjoy thoroughly the beauty of the creatures, but suddenly they mounted and scattered in the sky. Now my heart devoids of enjoying the beauty of that particular sight. That's why he said, and now my heart is, মানে এতক্ষণ যে উনি ওদিকে তাকিয়েছিলেন, তাদের সৌন্দর্য উপভোগ করছিলেন, যখনই তারা উড়ে চলে গেল আর সৌন্দর্যটা উনি পেলেন না, তখন কি হলো, তার মনটা যন্ত্রণা ক্লিষ্ট হয়ে। তারপরে কি বলছে, এই দেখো, দ্য পোয়েটস হার্ট টর্মেন্টেড ফর সাম এইলিং এক্সপেরিয়েন্স। যাচ্ছি, দ্য ফার্স্ট টাইম অন দিস শোর, প্রথমবার এই তীরেতে, দ্য বেলবিট অফ দেয়ার উইংস, তাদের উইংস মানে ডানার যে বেলবিট, যে ছান্দিক ধ্বনি আমি শুনেছিলাম অ্যাবাভ মাই হেড, যেটা আমার মাথার উপর দিয়ে চলে গেল। তার মানেটা কি, তারা ছিল লেকে, যখন কবি সেটা উপভোগ করছিলেন, হঠাৎ করে তারা কি করলো, উড়ে পড়লো, যে কবির মাথার উপর দিয়ে উঠছে। যখন তারা কবির মাথার উপর দিয়ে উঠছে, সেটা তারা কি করছে, বাতাসে ডানা ঝাপটাচ্ছে, তার একটা আওয়াজ হচ্ছে, সেই আওয়াজটাকে উনি বলছেন দ্য বেলবিট অফ দেয়ার উইংস। ক্লিয়ার? ট্রোড উইথ এ লাইটার ট্রেড। তার মানে কি, দ্য পোয়েট ইউজ টু ট্রেড লাইটলি টুয়ার্ডস দ্য সোয়ান। দেখো বেলবিট মানে কি বলেছে, দ্য লাউড সাউন্ড অফ দ্য অ্যাজ অফ দ্য বেল, মানে যেমন ঘন্টার আওয়াজ পাওয়া যায়, ঘন্টার যে একটা লাউড নয়েজ পাওয়া যায়, সেই রকম ওই সোয়ান্স গুলো যখন কবির মাথার উপর দিয়ে উড়ে গেল, সেম একই ধরনের আওয়াজ কিন্তু সে পেল। বোঝাতে পারলাম এই জায়গাটা? এবার আমি আসছি এক্সপ্লানেশনে। আফটার অবজার্ভিং দ্য সোয়ান্স গুলোকে দেখার পর, দ্য পোয়েটস হার্ট একস উইথ রিগ্রেট, কবির হৃদয়টা দুঃখে যন্ত্রণায় ভরে উঠল। সো মাচ হ্যাজ চেঞ্জড ইন দিস 19 ইয়ার্স, মানে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে এই 19 বছরে। এই 19 বছরে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। সিন্স হি ফার্স্ট অবজার্ভ দ্য সোয়ান্স সো লং এগো, যখন তিনি প্রথম ওই সোয়ান্স গুলোকে দেখেছিলেন, তখন যে অবস্থা ছিল, এই 19 বছরে অনেকটা পেরিয়ে গেছে। হি মিউজেস দ্যাট ইন দোজ ডেজ হি ট্রোড উইথ এ লাইটার ট্রেড, লাইফ ডিড নট ওয়ে হিম ডাউন অ্যাজ ইট ডাজ নাও। হি no longer feels carefree, and maybe he has put on a pound or two in those 19 years. That is certainly possible. তার মানেটা কি, এটার দ্বারা উনি কি বোঝাতে চাইলেন, যে 19 বছর আগে এখানে যে স্টেটটা ছিল, এখানে এলে আমি যে সৌন্দর্যের উপভোগ করতাম, এখন এসে কিন্তু আমি সেই সৌন্দর্যটার উপভোগ করতে পারলাম না। তাহলে এটার দুটো দিক আছে, একটা হচ্ছে রিয়েলিস্টিক সাইট, আর একটা হচ্ছে পোয়েটস এক্সপেরিয়েন্স। রিয়েলিস্টিক সাইটটা কোনটা, রিয়েলিস্টিক সাইটটা কোন দিকটা না, 19 বছর আগে উনি যখন এসেছিলেন, তখন কিন্তু তার সন্তান সম বান্ধবীর পুত্র ছিল, কিন্তু যখন 19 বছর পরে তিনি এলেন, সো মাচ হ্যাজ বিন চেঞ্জড। ওখানে এত সৌন্দর্য থাকা সত্ত্বেও কবি সেই সৌন্দর্যকে উপভোগ করতে পারছেন না, কারণ তার মনের ভেতরে একটা
যন্ত্রণা আছে, তার মনের ভেতরে কিছু একটা না পাওয়া আছে, মনের ভেতরে কিছু একটা হতাশা আছে। সেই হতাশার কারণটা কি? কারণটা হচ্ছে দুটো। যদি আমরা আপাত দৃষ্টিতে দেখি তাহলে দেখব সোয়ান্সদের উড়ে যাওয়াটা কবির কাছে সৌন্দর্য উপভোগের ক্ষেত্রে ব্যাঘাত ঘটেছে, যার ফলে সে আঘাত পেয়েছে। যদি আমরা এই রিয়েলিস্টিক দিকটা বাদ দিয়ে কবির এক্সপেরিয়েন্সের দিকটা ভাবি, কবির কোর অফ হার্টস থটটাকে চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাবো যে 19 বছর আগে উনি যখন এসেছিলেন তখন ওনার সন্তান সম বান্ধবীর পুত্র ছিল, বেঁচে এই জগতে ছিল। 19 বছর পরে যখন আসছেন তখন কিন্তু সে আর ইহ জগতে নেই। তার মানে কি, যখন মানুষের মধ্যে গ্রিপ থাকে, মানুষের মধ্যে প্যাংস অফ সেপারেশন থাকে, তখন কিন্তু চোখের সামনে যত সৌন্দর্যই থাক আর কিছু দেখতে ভালো লাগে না। ওটাকে উনি রূপ দিলেন কিভাবে? প্রথমেই বলেছিলাম যে এনার ইউনিক স্টাইল, লেখার ইউনিক স্টাইল, সহজ করে লিখবে কিন্তু তার ভিতরে থাকবে ডিপ থট। সেই ডিপ থটটা উনি কিন্তু এখানে বলে দিচ্ছেন। দেখো, so much has changed these 19 years since he first observed once long ago. He muses that in those days he trod with a lighter tread. সেই সমস্ত দিনে 19 বছর আগে উনি যখন আসতেন তখন কিন্তু উনি খুব হালকা ভাবে হাঁটতেন। মানে ওনার মধ্যে একটা কি ছিল? উৎফুল্লতা ভাব ছিল। ওনার মধ্যে কি ছিল? প্যানোরামিক বিউটি অফ নেচারকে উপভোগ করার জন্য ওনার মধ্যে যথেষ্ট স্পিরিট ছিল, ওনার মধ্যে যথেষ্ট এনার্জি ছিল। বাট 19 বছরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, আর চোখের সামনে সৌন্দর্য থাকতেও উনি সৌন্দর্যকে উপভোগ করতে পারছেন না। Critical analysis. In third stanza, the poet says that the thought of the change that has come over him since then makes him sore. At that time, he was able to walk more lightly. দেখো ছোট্ট করে কি বলেছে? The thought of change that has come over him, যে চেঞ্জটা হয়ে গেছে তার ক্ষেত্রে, তার উপরে যে চেঞ্জটা হয়ে গেছে সেটার জন্য কি হয়েছে? since then makes him sore, সেটা তাকে যন্ত্রণা ক্লিষ্ট করছে। at that time, কিন্তু প্রথমবার যখন এসেছিলেন সেই সময় at that time he was able to walk more lightly, তিনি সক্ষম ছিলেন সহজভাবে হেঁটে যেতে। তার মানে কি, তিনি সক্ষম ছিলেন প্রাকৃতিক সৌন্দর্য বা প্রকৃতির যে নৈসর্গিক সৌন্দর্যের মধ্যে তিনি অবাধে চলাফেরা করতে পারতেন। অবাধে চলাফেরা করতে পারতেন মানে অবাধে সেই নৈসর্গিক দৃশ্যটাকে তিনি উপভোগ করতে পারতেন। কিন্তু আজকে তার সামনে সেই দৃশ্য থাকতেও যেহেতু সোয়ান্সরা উড়ে চলে গেল, দ্যাট মিনস তার বান্ধবীর পুত্র চলে গেল, তাই তার চোখের সামনে সৌন্দর্য থাকতেও তার মনটা ভারাক্রান্ত, তার মনটা যন্ত্রণা ক্লিষ্ট। ইজ ইট ক্লিয়ার? বোঝা গেছে প্রত্যেকেই স্ট্যান্জাটা? হ্যাঁ স্যার। কারোর কোনো জায়গায় কোনো সমস্যা নেই তো? সমস্যা তাহলে বলতে পারো। এবার আসবো স্ট্যান্জা 4, আনউইয়ার্ড স্টিল লাভার বাই লাভার। এবার দেখো আবার চেঞ্জ হচ্ছে। Unweird still, lover by lover, they paddle in the cold, companionable streams or climb the air. Their hearts have not grown old. Passion or conquest, wonder where they will attend upon them still. কি বলতে যাচ্ছে? আনউইয়ার্ড স্টিল। সোয়ান্স গুলো তখনও ছিল অক্লান্ত। দেখো, আনউইয়ার্ড মানে সোয়ান্স আর নট ভিকটিমস অফ ওয়ারিনেস, মানে তারা ক্লান্ত নয়, অক্লান্ত। লাভার বাই লাভার, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্রেজ, মাথার ভেতরে কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, লাভার বাই লাভার মিন হচ্ছে ইন পেয়ার, জোড়ায় জোড়ায়। লাভার বাই লাভার মানে কি বললাম? ইন পেয়ার, জোড়ায় জোড়ায়। যে প্যাডেল, এখানে প্যাডেল মানে কি? সুইম। তারা সাঁতার কাটছে ইন দ্য কোল্ড, ওই ঠান্ডা জলে, কম্প্যানিয়নেবল স্ট্রিমস, মানে সেই যে ঝর্ণাটা বা সেই যে স্ট্রিমটার উপরে তারা সাঁতার কাটছে, কম্প্যানিয়নেবল, সবাই একত্রিতভাবে দলবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে। অর ক্লাইম দ্য এয়ার, অথবা তারা যখন আকাশে উড়ছে তখনও কিন্তু তারা সংঘবদ্ধ হয়ে যাচ্ছে, জোড়ায় জোড়ায় হয়ে যাচ্ছে। দেয়ার হার্টস হ্যাভ নট গ্রোন ওল্ড, তাদের হৃদয়টা কখনোই পুরনো হয়ে যাচ্ছে না।
তাদের হৃদয়টা কখনোই ওল্ড হয়ে যাচ্ছে না। প্যাশন অর কনকোয়েস্ট, এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্যাশন মিন্স লাভ এন্ড কনকোয়েস্ট মানে কি জয় লাভ। তাহলে এখানে জয় লাভ বলতে কি, দে আর লাস্ট টু কনকার দেয়ার বিলাভেড। আনওয়ার্ড, তারা অক্লান্ত আছে স্টিল তখনো পর্যন্ত, লাভার বাই লাভার, জোড়ায় জোড়ায়। দে প্যাডেল, তারা সুইম, তারা সাঁতার কাটছে ইন দা কোল্ড, ওই ঠান্ডা জলে, কম্প্যানিয়নেবল স্ট্রিমস, সঙ্গবদ্ধভাবে, অর ক্লাইম দ্য এয়ার, অথবা তারা যখন আকাশেও উঠছে তখনও সঙ্গবদ্ধ মানে জোড়ায় জোড়ায়। প্যাশন, তাদের মধ্যে সেই যে জোড়া হয়ে থাকছে তখন তাদের মধ্যে কি থাকছে, প্যাশন থাকছে মানে লাভ। দে আর এন্ডাউড উইথ লাভ, সেলেস্টিয়াল লাভ অর কনকোয়েস্ট, অথবা সে এমন চেষ্টা করছে, দে অলওয়েজ ট্রাই টু কনকার দ্য হার্ট অফ হার্টস অফ দেয়ার লেডি লাভ অর বিলাভেড। ওয়ান্ডার, ঘুরে বেড়াচ্ছে, ফায়ার দে উইল, যেখানে তাদের ইচ্ছা, যেখানে তাদের মন যাচ্ছে সেখানে তারা ঘুরে বেড়াচ্ছে। অ্যাটেন্ড আপন দেম স্টিল, তখনো পর্যন্ত একে অপরকে তারা অ্যাটেন্ড করে যাচ্ছে। বোঝাতে পারলাম বাংলাটা? ওয়ার্ড মিনিং গুলো বোঝা গেছে। আনওয়ার্ড মানে কি, নট বিন উইয়ারি। লাভার বাই লাভার মিন্স পেয়ার, প্যাডেল মিন্স সুইম, কম্প্যানিয়নেবল মিন্স সঙ্গবদ্ধ, টুগেদারনেস, ক্লাইম দ্য এয়ার মিন্স টু ফ্লাই ইন দ্য এয়ার, প্যাশন মিন্স লাভ, conquest means try to win over the wishes of their lover. Their hearts have not grown old, that means they are always engaged in their love, they are always busy in love. Next, passion বলে দিয়েছি, passion means love, conquest বলে দিলাম। wonder means roam, to roam about, where they will man, that means as they wish, attend upon them still, that means they are always in togetherness. তাহলে স্ট্যাঞ্জা 4টাতে যে ওয়ার্ড মিনিং বা এর যে থটটা, সিম্পল থটটা বোঝা গেছে প্রত্যেকের? ক্লিয়ার হয়েছে না হয়? হ্যাঁ স্যার হয়েছে। প্রত্যেকের ক্লিয়ার তো? এবার দেখো নেক্সট explanation আসছে। দে আর স্টিল আনওয়ার্ড, they still are able to climb into the air in pairs or paddle in the cold streams which to them are very companionable. They are still unaware, তারা তখনো কি আছে, এখনো তারা অক্লান্ত। they still are able, তারা তখনো সক্ষম to climb into the air, আকাশে উঠতে, or in pairs, জোড়ায় জোড়ায়, or paddle in the cold streams, অথবা ঠান্ডা জলে সাঁতার কাটতে, which to them are very companionable, যেটা তাদের কাছে মনে হয়েছে খুব সঙ্গবদ্ধ ভাব বা সঙ্গীজনিত ভাব। in sharp contrast to the change which has come over me, their hearts have not grown old. এর মধ্যেও in sharp contrast, একটা একটা কি মানে তীক্ষ্ণ বৈষম্য, কি এত কিছু করার পরেও যে চেঞ্জটা আসছে, যে তারা কখনোই তাদের ভালোবাসা থেকে বিরত হচ্ছে না। কেন ভালোবাসা থেকে বিরত হচ্ছে না বলেই কিন্তু কবি বলছেন, কি বলছেন না, দেয়ার হার্টস হ্যাভ নট গ্রোন ওল্ড, তাদের মনটা, তাদের হৃদয়টা কিন্তু বুড়ো হয়ে যাচ্ছে না। অ্যান্ড wherever they wander according to their own sweet will, এবং যেখানেই তারা যাচ্ছে, তারা কিভাবে যাচ্ছে না, অ্যাকর্ডিং টু দেয়ার ওন সুইট উইল, তাদের নিজস্ব যে ইচ্ছা, তাদের প্যাশন, লাভ অ্যান্ড কনকোয়েস্ট still attend upon them. Clear explanation? Critical analysis কি বলছে? In the fourth stanza the poet stresses the point that these ones have not been affected by him, their hearts have not grown old, their love making has not been affected, passion and conquest are still very much with them. Clear প্রত্যেকের? স্ট্যাঞ্জা নাম্বার 4 প্রত্যেকে বুঝতে পেরেছো স্ট্যাঞ্জা নম্বর 4টা? এবার এখান থেকে কোয়েশ্চেন কি কি আসতে পারে আমি আগেই বলে দিয়েছি। চলো নেক্সট যাব লাস্ট অর ফিফথ স্ট্যাঞ্জায়। বাট নাও দে ড্রিফট অন দ্য স্টিল ওয়াটার, মিস্টিরিয়াস বিউটিফুল,
among what rushes will they build, and by what lakes age or pool delight main size when I awake someday to find they have flown away. Here, but now, কিন্তু এখন দে ড্রিপ মিন ফ্লোট, তারা ভাসছে অন দ্য স্টিল ওয়াটার, ওই শান্ত জলে। মিস্ট্রিয়াস বিউটিফুল, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। মিস্ট্রিয়াস বিউটিফুল কেন, এখানে শুধু বিউটিফুল না বলে মিস্ট্রিয়াস অ্যান্ড বিউটিফুল দুটো কথা বললো। দেখো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবে। মিস্ট্রিয়াস বিউটিফুল, দ্য সোয়ান্স আর ইনভেস্টেড উইথ স্ট্রেঞ্জ বিউটি ইন দ্য ডার্কনেস অফ দ্য ইভিনিং, দ্যাটস ওয়াই দিট ইজ কল্ড মিস্ট্রিয়াস বিউটিফুল। তার মানে মিস্ট্রিয়াস ওয়ার্ডটা এলো কেন, মিস্ট্রি কথা মানে মিস্টেরিয়াস যে ওয়ার্ডটাকে তিনি ইউজ করছেন, কেন ইউজ করছেন, কারণ এই সময়টা কি সন্ধ্যার সময়, আলো আঁধারির সময়, ঠিক সঠিকভাবে দেখা যাচ্ছে না, কিন্তু তার মধ্যেও তাদেরকে অপূর্ব সুন্দর লাগছে, এই জন্য উনি কথাটা বললেন মিস্ট্রিয়াস বিউটি। তারপরে বাট হোয়াট লেকস, আচ্ছা, অ্যামং হোয়াট রাসেস উইল দে বিল্ড, বলছে তারা কি তৈরি করতে চাইছে, তারা কোথায় গিয়ে, কোন বনে গিয়ে তারা বাসা বাঁধবে। বাই হোয়াট লেকস এজ অর পুল, কোন হ্রদের কানাতে গিয়ে, কিনারায় অথবা কোনো পুলের কিনারায় গিয়ে কোথায় তারা বাসা বাঁধবে। ডিলাইট মেইন সাইজ, আবার তারা আনন্দ দান করবে মানুষের চোখগুলোকে। ওয়েন আই অ্যাওয়েক সামডে, হয়তো আমি যদি আবার রিবর্ন হই, টু ফাইন্ড দে হ্যাভ ফ্লোন অ্যাওয়ে, তাদেরকে হয়তো দেখতে পাবো এইভাবে উড়ে যেতে। তার মানে এই জায়গাটায় কবি একটু ল্যামেন্টিং মুডে চলে এল। কি ল্যামেন্টিং মুডে এল, যে এই যে এখান থেকে অ্যামং হোয়াট রাসেস উইল দে বিল্ড, এই জায়গায় তিনি নিজেকে কোয়েশ্চেন করেন যে তারা এই যে উড়ে চলে গেল, তারা কোথায়, কোন বনে গিয়ে, কোন ঝোপে গিয়ে তারা বাসা বাঁধবে, কোন খাদের কিনারায়, কোন পুলের কিনারায় তারা নতুন করে বাসা বাঁধবে, যেখানে আবার হয়তো যদি আমি কোনোদিনও রিবর্ন হই, তাহলে আবার দেখতে পাবো তাদেরকে, আবার তাদেরকে দেখতে পাবো যে তারা উড়ে যাচ্ছে, মানে তাদের প্যানোরামিক বিউটি, এটাকে আমি হয়তো আবার নতুন করে এনজয় করতে পারবো। তাহলে এই জায়গায় আমি বলে দিই ড্রিফট মানে কি বললাম, ফ্লোট, ভেসে থাকা, মিস্টেরিয়াস বিউটিফুল বুঝতে পেরেছো। আচ্ছা বিল, আচ্ছা রাসেস, রাসেস মিন ডিডস, তার মানে বুসেস, বুস টাইপস। আচ্ছা বিল্ড মানে মেক নেস্ট, এজ মানে সাইড বা কিনারা, তোমরা জানো। অ্যাওয়েক, হেয়ার এই অ্যাওয়েক, আই অ্যাওয়েক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিবর্ন, flown away, he is short lived but swans are eternal, omnipresent। এই জায়গায় উনি বোঝাতে চাইলেন আমি তো পার্থিব একজন মানুষ, আমি তো মরণশীল, আমি তো একদিন মরে যাব, হয়তো আর আমি দেখতে পাবো না, কিন্তু যদি কোনোদিনও আমি আবার রিবর্ন হই, বা আমি যদি নাও থাকি, এই সোয়ান্সরা কিন্তু থাকবে, সোয়ান্সের পর সোয়ান্স কিন্তু এসেই যাবে, তারা কিন্তু তাদের এই সৌন্দর্য দেখেই যাবে। তারা হয়তো আজ এখানে বাসা বেঁধেছে, কালকে অন্য কোনো হ্রদে বাসা বাঁধতে পারে, অন্য কোনো পুলের কিনারায় বাসা বাঁধতে পারে। কিসের জন্য? মানুষের চোখে আনন্দ দান করার জন্য। মানে যারা হু আর এবল টু এনজয় দ্য সিনিক বিউটি, দে ক্যান এনজয় দিস, দ্যাট মিনস দেয়ার বিউটি ডিলাইটস মেন আইস। বাট আমি কি রিবর্ন হব? যদি আমি রিবর্ন হই, তাহলে আমি আবার দেখতে পাবো তারা উড়ে যাচ্ছে। তার মানে কি, আমি যেখানেই থাকি না কেন, আমি যদি না রিবর্ন হতে পারি, তারা কিন্তু থাকছে এবং তারা অমনিপ্রেজেন্ট, তারা সর্বত্র বিরাজমান হয়ে থাকে, তারা তাদের এই সৌন্দর্য কিন্তু দেখাতেই থাকে। এটা গেল লাস্ট স্ট্যাঞ্জা। এবারে এক্সপ্লেনেশন, দ্য সোয়ান্স আর ড্রিফটিং অন স্টিল আনট্রাভেলড ওয়াটার, মানে সোয়ান্স গুলো সাঁতার কাটছে কোথায়? শান্ত আন্দোলিত জলের মধ্যে। অ্যান্ড হোয়াইল ডুইং সো, এবং এটা করার সময় দে লুক ভেরি মিস্ট্রিয়াস, তাদেরকে খুব অদ্ভুত লাগাচ্ছে, অ্যান্ড বিউটিফুল, এবং সুন্দর মনে হচ্ছে। বাট দ্য কোয়েশ্চেন আপার মোস্ট ইন মাই মাইন্ড, এখানে ইন দ্য পোয়েটস মাইন্ড, কিন্তু যে প্রশ্নটা কবির মনে জেগে উঠেছে, অ্যাজ টু হোয়ার উইল দে গো, যে তারা কোথায় যাবে, অ্যান্ড হোয়ার উইল দে ডিলাইট মেইন সাইজ, এবং কোথায় গিয়ে
তারা মানুষের চোখকে আনন্দ দান করবে বাই বিল্ডিং বাই দ্য সাইড অফ সাম লেক অর সাম পুল অ্যামাং দ্য রাসেস, যে তারা তাদের তৈরি করবে কোনো হয়তো লেকের ধারে, কোনো হয়তো পুলের ধারে, অ্যামাং দ্য রাসেস ঝোপের মধ্যে, আফটার দে হ্যাভ ফ্লোন অ্যাওয়ে, যখন তারা যখন এখান থেকে উড়ে গেল। দিস উইল বি ডিসকভার্ড বাই মেন, এটা হয়তো কোনো মানুষের দ্বারা আবার দেখতে পাওয়া হবে, সাডেনলি হয়ে নাই ওক আপ সামডে, যদি আমি কোনোদিনও আবার নতুন করে জেগে উঠি, মানে নতুন করে রিবর্ন করব। এবার এর ক্রিটিক্যাল অ্যানালিসিস কি বলছে? দ্য ফিফথ স্ট্যাঞ্জা raises the poet's curiosity as to where these swans will make their abode next when he will awake later. এখানে কবির মধ্যে একটা কিউরিওসিটি তৈরি হচ্ছে, একটা কৌতূহল তৈরি হচ্ছে যে কোথায় এই সোয়ান্স গুলো তারা তাদের খেলা ঘর বাঁধবে, when he will awake later, যখন সে হয়তো নতুন করে রিবর্ন করবে। তাহলে পুরো বিষয়টা বোঝা গেল না বোঝা যায়নি? এটার দ্বারা বলে দিই এবার এর ক্রিটিক্যাল থটটা কি আছে। এটা বলতে চাইছেন যিনি মারা গেলেন, যিনি চলে গেলেন, তিনি আবার কোথায় জন্মগ্রহণ করবেন, তাকে কি আমার সঙ্গে, তার সঙ্গে আর কি আমার দেখা হবে, তাদের সঙ্গে কি আর আমার দেখা হবে? এই জায়গাটায় উনি কি করছেন, নিজেকে কোয়েশ্চেন। এটা হচ্ছে ডিপ থট। এটা বোঝালেন কাকে দিয়ে? লাইট ওয়েট দিয়ে কাকে বোঝালেন? না, সোয়ান্সদের উড়ে যাওয়াকে নিয়ে বললেন, তাদের বাসা বাঁধাকে নিয়ে বললেন। বুঝতে পারলাম না? ফিফথ স্ট্যাঞ্জা ক্লিয়ার? নেক্সট, এবার এর মধ্যে প্রোজোডিক ফিচার্স কি আছে, ছান্দিক যে বৈশিষ্ট্য, দেখো এখানে আমি কতগুলো পয়েন্ট বানিয়ে নিয়েছি। দ্য ওয়াইল্ড সোয়ান্স এট কুল এমপ্লয়েজ এ ডিস্টিংক্ট প্রোজোডিক স্ট্রাকচার ফিচারিং 5-6 লাইন স্ট্যাঞ্জাস। আমরা দেখলাম যে টোটাল 5টা স্ট্যাঞ্জা আছে 6 লাইনের, 6টা লাইনের। ইচ স্ট্যাঞ্জা প্রাইমারি ফলোজ অ্যান আয়াম্বিক মিটার। প্রত্যেকটা স্ট্যাঞ্জায় কি আছে? আয়াম্বিক মিটার আছে, উইথ ভেরিয়েশন ইন লাইন লেন্থ। কিন্তু মিটারগুলো কিন্তু ঠিক নেই। মিটারগুলো কি আছে না, দ্য ফার্স্ট এন্ড থার্ড লাইনস আর টেট্রামিটার। যদি ফার্স্ট লাইন আর থার্ড লাইন দেখি, দেখতে পাবো 4টে মিটার পাবো, 4 স্ট্রেস লেভেলস। দ্য সেকেন্ড এন্ড ফোর্থ এন্ড সিক্সথ, তৃতীয়, চতুর্থ এবং ষষ্ঠ আর ইন ট্রাইমিটার, তারা আছে 3টে মিটারে, 3টে স্ট্রেস লেভেল। দ্য ফিফথ ইজ পেন্টামিটার, এবং 5 নম্বরটা আছে পেন্টামিটারে, মানে 5 স্ট্রেস লেভেলস। দ্য প্যাটার্ন অফ দ্য স্ট্রেস লেভেল ইচ স্ট্যাঞ্জা ইজ 4-3-4-3-5-3। তার মানে 4 মিনস টেট্রা, 4 মিনস টেট্রা, ট্রাই, টেট্রা, ট্রাই, পেন্টা, ট্রাই। এবার দ্য রাইম স্কিম ইজ এবি সিবি ডিডি। এটা গেল প্রোজোডিক ফিচার্স। পুরো বিষয়টা বোঝা গেছে না বোঝা যায়? এবার বলে দিই, এটা বললে তোমরা ভাববে স্যার এটা কি আপনি ফার্স্ট স্ট্যাঞ্জাটা বললেন? আমি প্রত্যেকটা স্ট্যাঞ্জায় কিন্তু সেম প্যাটার্নে আছে, যেহেতু প্রত্যেকটা স্ট্যাঞ্জা সেম প্যাটার্ন আছে, তাই এই প্যাটার্নটা প্রত্যেকটা স্ট্যাঞ্জার ক্ষেত্রে কিন্তু চলবে। ইজ ইট ক্লিয়ার অর নট? ঢুকেছে প্রত্যেকের? হ্যাঁ স্যার। এই গেল তোমাদের দ্য ওয়াইল্ড সোয়ান্স এট কুল বাই ডব্লিউ.বি. ইয়েটস। তোমাদেরকে আরো আমি আরেকবার বলে দিচ্ছি যে পিডিএফ নোটসের থেকেও সবচেয়ে বড় হচ্ছে তোমাদের কনসেপ্ট, বিশেষ করে পোয়েট্রির ক্ষেত্রে। পোয়েমস যখন পড়বে কনসেপ্ট ক্লিয়ার রাখবে, ওয়ার্ড মিনিং গুলো ক্লিয়ার রাখবে। এই যে তোমাদেরকে আমি বোঝালাম, এর বাইরে আর কি কোয়েশ্চেন আসতে পারে? কি বললাম বুঝতে পেরেছো? এবার কি করব না, এই যে থটটা আমরা নিলাম, এই যে পড়াশোনাটা, এই আলোচনাটা আমরা পেলাম, এটা কিন্তু তোমরা পেয়ে যাবে, এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। এবার যেটা হবে, তোমাদেরকে মক টেস্ট নেওয়া হবে, এখান থেকে হয়তো 2-3টে কোয়েশ্চেন নেওয়া হলো, কে একটা কোয়েশ্চেন নেওয়া হলো, কিন্তু পড়তে হবে সবটা, কারণ আমরা কেউ জানি না কোন জায়গা থেকে কি কোয়েশ্চেন আসবে। ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। দ্যাট ইজ ফর টুডেজ ক্লাস।